আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৭৮তম পর্ব। মজিদ হাওলাদার দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল কমে আসে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরে হবে। আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাই না। রিদওয়ান, পদ্মজাকে বাড়ি নিয়ে যাও। রিদওয়ান পদ্মজাকে ছুঁতে উদ্যত হতেই লিখন চেঁচিয়ে বলল, পদ্মজা যাবে না। লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে। এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে। মজিদ হাওলাদারের মিথ্যা অভিনয় তাকে অবাক করেছে খুব। এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করে কে জানে। রিদওয়ান লিখনের কথা শুনল না। সে পদ্মজাকে ধমকের স্বরে বলল, বাড়ি চলো। তারপর হাত ধরল। সঙ্গে সঙ্গে পদ্মজাও রিদওয়ানের হাত চেপে ধরল। চাপা স্বরে বলল, ৬ বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমাকে না আমার বোনদের কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে না। পদ্মজা রিদওয়ানের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। উপস্থিত মানুষজন চমকে যায়। কোলাহল দ্বিগুণ হয়। রিদওয়ান পদ্মজার দিকে আগুন চোখে তাকায়। তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয়। পদ্মজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা। সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। রিদওয়ানের পূর্বে রিদওয়ানের গালে শৈলের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায়। চারদিকে চেঁচামেচি শুরু হয়ে যায়। বিশৃঙ্খলা বেড়ে যায়। রিদওয়ান রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে পূর্ণার গলা চেপে ধরে। শিরিন ভয়ে চিৎকার করে ওঠে, ও আল্লাহ, আল্লাহ, গজব পড়ছে, ইহানে গজব পড়ছে। তারপর দ্রুত সরে যায়। শাহানা খলিল রিদওয়ানকে আটকানোর চেষ্টা করে। রিদওয়ান রাগে কিটমিট করছে। খলিল চাপা স্বরে রিদওয়ানের কানে কানে বললেন, রিদু, পূর্ণারে ছাড়, মানুষ দেখতাছে। রিদওয়ান ছাড়ল না। পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না। তবুও রিদওয়ানকে আঘাত করার জন্য বাধ্য হতে হয়। পদ্মজা রিদওয়ানের পেট বরাবর জোরে লাথি বসায়। রিদওয়ান ছিটকে সরে যায়। দুই হাতে পেট চেপে ধরে। শাহানা ওমাগো বলে চেঁচিয়ে উঠল। পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে। মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল। দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে। সে গফুর মিয়াকে বলল, আব্বা, আপনি আসেন, আমি আগে যাইতাছি। তারপর দৌড়াতে থাকে। স্কুল মাঠে পৌঁছাতেই উঁচু টিলায় রিদওয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখল। তার রক্ত মাথায় উঠে যায়। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল। সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। এক হাতে লুঙ্গি ধরে যা হাঁটু অবধি উঠে আসে। মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে যায়। মৃদুলের চোখের দৃষ্টি রিদওয়ানের দিকে। তার মস্তিষ্ক এলোমেলো। মজিদ দ্রুত পদ্মজা রিদওয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। চিৎকার করে বললেন, কি হচ্ছে, কি হচ্ছে, থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামল না। মৃদুলের উপস্থিতি সব লণ্ডভণ্ড করে দিল। সে বাঘের মতো লাফিয়ে উঠে টিলার উপর। বাঁশ দিয়ে রিদওয়ানকে আঘাত করতে গিয়ে শাহানা, খলিল সহ আরো দুজন লোককে আঘাত করে বসে। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান। মৃদুল খুব রাগী। মৃদুলের এলাকার অনেকে মৃদুলকে মাথা খারাপ বলে। সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না, সব সময় কর্তকে মূল্য দেয়। রাগের বশে কখন কি করে নিজেও জানে না। মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে। শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায়। কর্ত তাকে উন্মাদ করে দিয়েছে। সে রিদওয়ানকে বলছে, জানোয়ারের বাচ্চা, তুই কার গায়ে হাত দিছস? তোরে আজ আমি মাটির ভিতরে গাইথা ফেলুম। আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে। ত্রিধা ভয়ে দূরে থেকে দুই হাত মুখে ঢেকে ফোপাচ্ছে। আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালেন। ত্রিধার মাথায় হাত রাখলেন। আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিধা হাউমাউ করে কেঁদে উঠল। বলল, লিখনকে কেন ছাড়ছে না ওরা?
আনোয়ার হোসেন টিলার উপর চোখ রেখে বললেন, জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে। লিখন যে কেন এসবে জড়িয়ে পড়ল। আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস। ত্রিধা মাটিতে বসে, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। 4-5 জন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে। লিখন ছটফট করছে ছোটার জন্য। এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। পদ্মজার বুক জ্বলছে। পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে। মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে। রিদওয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু পারছে না। টিলার ওপর 15-20 জনের একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরতিহীনভাবে। মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে। তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন। মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আত্মচিৎকার ভেসে আসে। শব্দ তুলে লিখন সার দেহ লুটিয়ে পড়ে মাটিতে। তার পিঠ থেকে রক্তের ধারা নামছে। মৃদুল আকস্মিক লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায়। রিদওয়ান লিখনকে আহত হতে দেখে মজিদের দিকে তাকালো। তার মুখ রক্তাক্ত। মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইশারায় রিদওয়ানকে কিছু একটা বুঝালেন। রিদওয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজল। দেখল পদ্মজা মাটিতে পড়ে আছে। তার চোখ দুটি বোজা। মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় মারা যাবে, নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে। আর পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল। রক্তমাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল। এশারের আজান পড়ছে। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল। নিজেকে নিজের ঘরে আবিষ্কার করল। মাথা ব্যথা করছে খুব। সে এক হাতে কপাল চেপে ধরে। তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে। তখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। পদ্মজা দ্রুত উঠে বসে। জুতা না পরে ঘর ছেড়ে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল, কই যাইতাছো? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণা তো উপরে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, উপরে মানে? 3 তলায়? হ। এখানে কে নিয়ে আসলো? পদ্মজা প্রশ্ন করল ঠিকই। উত্তরের আশায় থাকলো না। দৌড়ে 3 তলায় চলে গেল। 3 তলার একটা ঘরেই পালঙ্ক আছে, রুম্পা যে ঘরে ছিল। পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল। মৃদুল চেয়ারে বসে আছে। বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসল। মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয়। বলল, পূর্ণা ভালা আছে ভাবি। ও কি অজ্ঞান? না, ঘুমাইতাছে। কিছুক্ষণ আগে সজাগ ছিল। খেয়েছে? হুঁ। আপনার ধারে অনেকক্ষণ বৈশা ছিল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল। মৃদুলকে প্রশ্ন করল, প্রেমাপ্রান্ত কোথায়? বাড়ির গেছে। ঠিক আছে ওরা? জি ভাবি। আর লিখন শাহ? লিখন শাহর কথা শুনে মৃদুল চুপ হয়ে যায়। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করল, উনি কোথায়? কেমন আছেন? মৃদুল মাথা নত করে বলল, ভাবি, ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে। পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে। তারপর কাপা স্বরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই। পুলিশ আইছিল বিকালে। পদ্মজার চোখে জল টলমল করে ওঠে। মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, ধৈর্য ধরে থেকেছে, কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে। পদ্মজা সব কিছু জানে। সব জেনেও সে কিছু করতে পারেনি। ভালো তো করতে পারল না, উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল। পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। দ্রুত সে জল মুছে ফেলল। আফসোস হচ্ছে, ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি।
মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল। আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল। সব ভাগ্যে লেখা ছিল, তাই হয়তো হয়েছে। কখনো হাহুতাশ করতে নেই। তাই পদ্মজার সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যেন সে সুস্থ হয়ে ওঠে। লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করা দায়িত্ব। পদ্মজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে। পদ্মজা মৃদুলকে বলল, পূর্ণা ঘুমাক তাহলে, দেখে রাখবেন, আমি আসছি। আচ্ছা ভাবি। পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল। পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে। লিখন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা মৃদুলের চেয়ে ভালো কে জানে। সে নিজের চোখে দেখেছে লিখন সার কষ্ট। পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা, একটু কথা বলার আশায় ছটফট করা, এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষেরা কেন দিল? আর পদ্মজার গায়ের দাগগুলো, সেগুলোই বা কিসের? আমির হাওলাদার কোথায়? মৃদুলের ভাবনার সুতো ছিঁড়ে যায় লতিফার আগমনে। লতিফা খাবারের প্লেট টেবিলের ওপর রাখলো। তারপর বলল, পূর্ণার খাওন দিয়া গেছি, আর আপনারে আম্মা কইছে নিচে যাইতে। মৃদুল বলল, একটু পরে যামো। আম্মা আব্বাই খাইছে? হ খাইছে। অন্যরা খায় নাই? সবাই খাইছে। রিদু ভাই জানে বাড়িত নাই। কুত্তার বাচ্চা লুকাইছে? লতিফা আর চোখে মৃদুলকে দেখল। মৃদুল রাগে ছটফট করছে, এক হাত দিয়ে আরেক হাত খামচে ধরে রেখেছে। লতিফা বলল, আপনার আম্মার মেজাজ ভালো না কেন? কি হইছে? কইতে পারি না। আপনার আব্বার লগে চিল্লাইতাছে হুনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না। তার আম্মা একটু বদরাগী, সবসময় চেঁচামেচি করে, এতে সে অভ্যস্ত। মৃদুল লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ঢাকাত গেছে। কোন দিন আইব জানি না। আচ্ছা, যাও এখন। লতিফা জায়গা ত্যাগ করল। মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। জানালার কপাট খুলে দিল। আজ চাঁদ উঠেছে, জ্যোৎস্না রাত। সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করছিল। জানালা খুলে দেওয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায়। চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে। পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকমিক করে ওঠে, অন্যরকম সুন্দর দেখায়। মৃদুল পূর্ণার পাশে এসে বসল। পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে ওঠে রিদওয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। মৃদুলের মেজাজ চড়ে যায়। রিদওয়ানকে সে যতক্ষণ ইচ্ছামতো পেটাতে না পারবে শান্তি মিলবে না। মৃদুল অনেকক্ষণ রিদওয়ানকে খুঁজেছে, এলো না। মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করল, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, এক পাশ হয়। পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল। প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাসন্তী বাড়িতে একা, তিনি কিছুই জানেন না। তখন মজিদ বললেন, পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে। পদ্মজা সেখানে আছে। মৃদুলও রাজি হয়ে যায়, তার কাছাকাছি থাকবে পূর্ণা। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? প্রান্ত মেনে নিল। এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক। মৃদুল বুঝতে পারিনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন, যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মজিদকে দোষী না ভাবে। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন, পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে, এজন্য রিদওয়ানের শাস্তি হবে। তিনি রিদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন, পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রিদওয়ান। মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করল, তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও, আমি তোমারে নিয়া যাইতে আইছি। মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল। মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমু এঁকে দিতে, কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই। সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখল। পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলে।
তারপর নিঃশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায়। মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে, ঘুম তো পালানোরই কথা। পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখল। এত ভয় পাওয়ার কি হলো? পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয়। সে দ্রুত উঠে বসলো। পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসে। পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, আপা। পদ্মজা মৃদু হেসে বলল, বোন আমার। তারপর পূর্ণার দুই গালে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে? পূর্ণা মৃদুলকে দেখল, তারপর পদ্মজাকে বলল, না আপা। মৃদুল উসখুস করতে করতে বলল, আমি তাহলে যাই ভাবি, ওইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল। মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার। পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখল। মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়ল।